বাসি কখনো খেলা শেষ হলে পড়ে, আবার কখনো খেলার মধ্যে কোনো ফাউল হলে বা কখনো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পড়ে। আমরা দেখেছি প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে, আর সেই প্রথম দফা নির্বাচনে এই বাসি চিহ্নের বহু প্রার্থী তারা কিন্তু তাদের পরীক্ষা দিয়েছে আমরা বলতে পারি, এবং তার রেজাল্ট আসবে আগামী 4 মে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভারতীয় যে আমজনতা উন্নয়ন পার্টি, তার বীরভূম জেলার হাসন যে বিধানসভা এলাকা, তার প্রার্থী সৈয়দুজ্জামান আমার সাথে রয়েছেন। তার নির্বাচন অলরেডি হয়ে গেছে, অর্থাৎ ভোট গ্রহণ হয়ে গেছে। ভোটদাতারা তার ভোট বাক্সে ভোট দিয়েছে কি না সেটা আমরা জানতে পারবো 4 তারিখ। তার আগে আলোচনা করব একেবারে শীর্ষ আমলা থেকে শুরু করে, মুখ্য সচিব থেকে শুরু করে সবকে বদল করা হয়েছে। পুলিশের এসপি পদমর্যাদাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং লোকাল থানার ওসি ফসি সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। এত আমল পরিবর্তন করে নির্বাচন কেমন হলো আপনার চোখে? দেখুন, আমি যে বিধানসভার প্রার্থী ছিলাম, বীরভূমের 292 হাসন বিধানসভা কেন্দ্র, আমার চোখে দেখা যে 18 বছর 4 মাসে আমি প্রথম পোলিং এজেন্ট হয়েছিলাম। তা আমি অনেক ছোটোবেলা থেকে রাজনীতির সঙ্গে কম বেশি জড়িত। আচ্ছা। ছাত্র রাজনীতি বলুন, বিভিন্ন জায়গায় পার্টির প্রোগ্রাম বলুন, কম বেশি করেছি। তা আমার চোখে দেখা এটা একটা লম্বা বিধানসভা, অর্থাৎ এর দৈর্ঘ্যটা অনেক বড়, চওড়াই কম, লম্বাই বেশি। এবং এই বিধানসভার একটা জায়গা থেকে আর একটা জায়গা যেতে গেলে মাঝখানে আর একটা বিধানসভা ঢুকে যায়। আচ্ছা। এরকম একটা পরিস্থিতি, প্রায় 55 কিলোমিটার লম্বা বিধানসভা, কম বেশি। তো এই বিধানসভার আমার ওখানে 15টা অঞ্চল, অর্থাৎ 15টা গ্রাম পঞ্চায়েত ছিল। প্রত্যন্ত গ্রাম, আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম যে এখানে যে মানুষ কতটা এখনও মাটির ঘরেই পড়ে আছে। অর্থাৎ বীরভূমের মাটির ওপরে পাথর আর মাটির নিচে কয়লা, কিন্তু বীরভূমের হাসন বিধানসভা বলুন, নলহাটি বলুন, মুরারই বলুন, রামপুরহাট বলুন, মানুষের হাত ময়লা। কারণ কি? কারণ বেআইনি টোল। শুনলাম পার্টি থেকে, মানে ওখানে কোনো এনএইচ নেই, কোনো রাজ্য সরকারই নেই, পার্টি থেকে, শাসক দল থেকে একটা টোল বসানো হয়েছে, যে টোলের কালেকশন পার ডে কোটি কোটি টাকা। যে পাথর, স্টোন চিপ বা চিপ আমাদের এখানে ঢালাইয়ের কাজে লাগে, সেটা ওখানে 400 থেকে 500 টাকা টন অরিজিনাল প্রাইস, সেটা আমাদের এখানে বিক্রি হয় 1900 টাকা। তাহলে ওই টোলটা লাগানো হয়েছে এই 1900 টাকা করার জন্য, 2100 টাকা করার জন্য। এটাই তৃণমূল কংগ্রেসের যে শাসক দল এটা উপহার দিয়েছে। বালি, যে সাঁইতিয়ার বালি, ময়ূরেশ্বর সাঁইতিয়া, এদিককার বালি, বালি শেষ, কিচ্ছু নেই, নদী ফাঁকা, শুধু পাথর, পাথরটাই বাকি আছে, পাথরটাই চলছে। আর এরকমভাবে টোল তুলছে, বেআইনি টোল, কোটি কোটি টাকা পার ডে টোল, লরিকে লরি দাঁড়িয়ে আছে, আর পুলিশ টাকা নিচ্ছে, লরি ছাড়ছে। আর লজ্জা করা উচিত এদের। ওই বীরভূমে বকটুয়ে 14 জনকে ঘরের ভেতরে বন্ধ করে, তালা বন্ধ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষ মনে রেখেছে। এখনও পর্যন্ত আমি যে কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেট সেই কনস্টিটিউয়েন্সিতে এখনও পর্যন্ত ওখানে 2টো ব্লক পড়ে, রামপুরহাট 2 আর নলহাটি 2, একটা ভালো কলেজ নেই। এখনও পর্যন্ত কোনো স্বাস্থ্যের কোনো ভালো হসপিটাল নেই। কলেজ কাদের আছে? তৃণমূল নেতারা ফার্মাসিউটিক্যাল কলেজ খুলে রেখেছে, তৃণমূল নেতারা বিভিন্ন ওই বিএড ডিএড কলেজ খুলে রেখেছে টাকা কামানোর ধান্দায়। তা আমি দেখলাম যখন স্টুডেন্ট আসছে, দিয়ে ওরা হিন্দিতে কথা বলছে, আনলাম আপনারা आप लोग कहाँ से आया? বললো हम सिर्फ एग्ज़ाम देने आता है, पढ़ने यहाँ पे नहीं आता है। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ওখানে মাল নেয় আর সার্টিফিকেট দেয়, কেউ পড়তে আসে না, শুধু পরীক্ষা দিতে আসে। বই ফই খুলে পরীক্ষা দেয়, যেমন ওদের নেতারা ওপেন এরকম সব টাকা পয়সা লেনদেন করে, ববি হাকিম করে, ওই সৌগত রায় করে, এইসব করে বেড়া। এই করে গোটা বীরভূমটাকে বরবাদ করে রেখেছে। গোটা বীরভূম না, পশ্চিমবঙ্গের অবস্থাই খারাপ। কিন্তু একটা গ্রামীণ বিধানসভা, যেখানে এরকম প্রত্যন্ত গ্রাম, আজও সেখানে রাস্তা আছে, রাস্তায় ঢালাই নেই, নল গেছে, জল যায়নি, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এলাকায় যে ওখানে একসময় বুদ্ধিস্ট যারা ছিলেন তাদের পীঠস্থান ছিল, তার কোনো রক্ষণাবেক্ষণ সংরক্ষণ নেই। ওখানে আকালি বলে একটা মা কালীর মন্দির আছে, সেটাকে নিয়েও কোনো পর্যটন কেন্দ্র তুলবে সেটা নেই। তারাপীঠ আছে, আকালি হলো না। এলাকায় একটা দেবগ্রাম আছে, সেখানে একটা ব্রিজ পর্যন্ত হয়নি, যেখানে জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এমপি এমএলএ সব তৃণমূল, তাও কাজ হয় না। এরা তাও কাজ করতে পারে না। এদের নেতারা খালি বান্ধবীদেরকে নিয়ে জেলে যায়। অনুব্রত মণ্ডল যেমন মেয়েকে নিয়ে জেলে যায়, পার্থ বান্ধবীকে নিয়ে জেলে যায়, আর ওই টাকা তোলে, বিভিন্ন টোলের টাকা তুলে কেউ দীঘায় হোটেল কিনছে, কেউ শিলিগুড়িতে হোটেল করছে,
কেউ বাসের ব্যবসা করছে, কেউ ডাম্পারের ব্যবসা করছে। এই পরিস্থিতি, এর প্রতিবাদ করে এসছে। টাকা তোলার কথা বলছি, টাকা তোলার ভিডিও তো আপনাদের নেতাদেরও আসছে, আপনাদের যে দল প্রতিষ্ঠা করেছে তার নামেও তো ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, ওই টাকা আজকে যাদের টাকা তোলার ভিডিও আসছে তৃণমূলের নেতাদের, এদের বাপের হিম্মত হয়নি যে কোর্টে গিয়ে একটা কেস করবে যে আমার ভিডিওটা মিথ্যা। কিন্তু হুমায়ুন কবির বাপের ব্যাটার মতন তার যে মিথ্যা ভিডিও ছেড়েছে সেই নিয়ে হাইকোর্টে মামলা করেছে। আগামী দিন দেখতে পাবেন ওই ভিডিওটা মিথ্যা। উনি যদি নিজে দোষী হতেন তাহলে কি উনি নিজে মামলা করে বলতেন যে এর সত্যতা বিচার করা হোক? এইটুকু তো ব্যাপার। ববি হাকিম বলেছে যে ওই ভিডিওটা মিথ্যা, কেস করে যে আমার ভিডিওটা ভালো করে যাচাই করা হোক। সৌগত রায় বলেছে, সুলতান আহমেদ মারা গেছিল তার তেনার কেউ বলেছে, তেনার বউ সাংসদ বলেছে যে ওই ভিডিওটা মিথ্যা, ভালো করে যাচাই করা হোক। তা যার ভিডিওটা মিথ্যা, অর্থাৎ হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করার সময় আটকানো যায়নি। হুমায়ুন কবিরকে দুটো মামলা হয়েছিল, সেই মামলায় আমি হাইকোর্টে ছিলাম। দুটো মামলাতে আটকানো যায়নি। ওনার বিরুদ্ধে সিকিউরিটি নিয়ে মামলা হয়েছিল, সেই মামলায় আমি ছিলাম। ওনার সিকিউরিটি যাতে না দেওয়া হয় সেই নিয়েও রাজ্য সরকার অনেক চেষ্টা করেছে, পারেনি। ওনার যে মেয়ে শ্বশুরবাড়ি নিয়ে কেস করেছে সেগুলো নিয়েও পারেনি। ছেলের নামে কেস করেছে, হয়নি। স্ত্রীর নামে কেস করেছে, হয়নি। অর্থাৎ হুমায়ুন কবিরকে কোনোভাবেই পেরে টেক্কা দেওয়া যাচ্ছে না। তাই হিন্দিতে একটা কথা আছে যে কিসি কা আগার কাম না খারাপ কর সকো তো উসকা নাম খারাপ করো। তাই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার ভরসায় অর্থাৎ কম্পিউটারের ভরসায়, ওই আইপ্যাকের ভরসায় যারা ঝাঁপ বন্ধ করে 20 দিনের ছুটিতে পালিয়েছে তাদের ভরসায় একটা ভিডিও ছেড়েছে। এমন একটা চ্যানেল থেকে ভিডিও ছেড়েছে, একটাই ভিডিও, প্রথম ভিডিও ওটাই ছেড়েছে। দেখুন হাইকোর্টের রায়টা হোক, দেখতে পারবেন কত ধানে কত চাল। যাই যারা আছে এরা হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। হুমায়ুন কবির তৃণমূলের মাথার চুলকে ধরে নাড়িয়ে দিয়েছে। এরা সব সেই দিকে নাচছে, তাই ওরা এত বিরুদ্ধাচরণ করতে হচ্ছে। তাই বিভিন্ন বিধানসভাতে আপনি ঘুরে এলে বিভিন্ন জায়গায় আপডেট বা আমি যেভাবে মানুষের সাড়া পেয়েছি, মানুষ এসব ভিডিওকে পাত্তাই দেয় না। যথেষ্ট ব্যাপকভাবে ভোট পড়েছে। 4 তারিখে দেখতে পাবেন রেজাল্ট কি হয়। দেখবেন আম জনতা উন্নয়ন পার্টির বাঁশি খালি বাজছে, অন্য কিছু বাজছে, শুধু বাঁশি বাজছে। আর বিভিন্ন জায়গায় এই যে ভিডিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঘরের বউদেরকে টিকটক বলি বানিয়ে দিয়েছে, আর বেকারদেরকে টোটোওয়ালা বানিয়ে দিয়েছে। আর ওইসব ভিডিও মানুষ পাত্তা দেয় না। মানুষ জানতে চায় যে পশ্চিমবাংলায় আগামী বড় কারখানা কবে হবে। মানুষ জানতে চায় যে এলাকার লোককে কাজ, বাইরে লেবার খাটতে যেতে কবে তারা যেতে পারবে না। ঈদ বকরিদে যে গাধা গরুর মতো লরিতে লোক আসছে এই ভোটের সময় লরিতে, এগুলো কবে বন্ধ হবে? এলাকায় কাজ কবে পাবে? এলাকার রাস্তাঘাট কবে ঠিক হবে? এই জল নিকাশি কবে ঠিক হবে? কলকাতাকে আরও ভালো করে পরিশ্রুত যে পানীয় জল সেটা কবে পাবে? আমরা কবে বাড়ি বাড়িতে গ্যাস পাবো? আমাদের ছেলেমেয়েরা কবে ভালো শিক্ষক পাবে? স্কুলগুলোতে কবে ভালো ইংরাজি মাধ্যম হবে? এইগুলো জানতে চায়। উনি এইসব কার ভিডিও কি এটা ওটা সেটাতে পড়ে আছে। নিজের দলের নেতাদের ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলো ভুলে গেলেন, আর কারোরটা একটা এআই দিয়ে বানানো সেটার পিছনে পড়ে গেলেন। কোর্টের রায় দেখবেন এরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। এবারে ভোটে দেখা গেছে বেনজির রেকর্ড ভোটদান হয়েছে। দেখা গেছে 92%, 93, যেটা প্রায় অনেক বছর আগে থাকতে যখন বামেরা ক্ষমতা ছিল তখন দেখা গেছিল। এই যে বেশি শতাংশ ভোট পড়াটা কিসের ইঙ্গিত? পরিবর্তনের ইঙ্গিত। মানুষ চায় না যে ছেলেটা বাইরে লেবার খাটছে আর ভোটের আগের দিনে ডাম্পারে করে বাড়ি আসছে সে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? তাকে তো বাইরে যেতেই হয়েছে এই সরকারটা আছে বলে, কাজ দিতে পারেনি বলে। গত খাটাতে চেয়েছে, কাজ দিতে পারেনি। তো তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? যারা পড়াশোনা করেছে তারা ব্যাঙ্গালোরে, কেউ দিল্লিতে, কেউ সিঙ্গাপুরে, কেউ বিভিন্ন দেশের বাইরে তারা যে আছে, তারা রাতের ফ্লাইট ধরে এসছে। আমার কিছু বন্ধুবান্ধব আসছে বলে ভোট দিতে এসেছি। এলাকায় যদি কাজটা হতো তাহলে এই ধরনের কিছু তাদেরকে পোয়াতে হতো না। অর্থাৎ পশ্চিমবাংলায় কোনো কারখানা আসবে না, পশ্চিমবাংলায় কোনো শিল্প আসবে না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বোম শিল্প এনেছে, গুলি বন্দুক শিল্প এনেছে। তারই বাজনা বাজছে, চড়াম ঢাক বাজছে, নকুলদানা বসছে। নকুলদানার নেতা তো জেল খেটে চলে এসছে। এবার তো নকুলদানা কোনো সেরকম হুঁশিয়ারি দেয়নি। কী করে দেবে বলুন? চর্বি গলে গেছে। ওই যে বেআইনি টোলের টাকা, বিভিন্ন মাফিয়াগিরির টাকা, এসব বন্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত যেটুকু চলছে সেটুকু বন্ধ, দেখবেন 4 তারিখের পরে হয়ে যাবে। আচ্ছা, আর একটা বিষয়, নির্বাচন কমিশনের ভূমিকা কেমন ছিল? প্রথম দফা নির্বাচনে যদি দেখেন, যেখানে এর আগে অশান্তির ছবি দেখা গেছে, বোমাবাজি হয়েছে বা এইসব, এইবারে কিন্তু সেরকম বোমাবাজির ঘটনা না ঘটলেও কয়েকটা বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। না, নির্বাচন কমিশন সদার্থক ভূমিকা পালন করেছে এবং সেটা খুব প্রশংসনীয়। কারণ দেখুন যেভাবে এফএসটি, যে এসএসটি, এমসিসি টিম যেগুলো আছে, তিন ধরনের মেজর টিম আছে, তারা যেভাবে রাস্তায় রাস্তায় দাপিয়েছে, এলাকায় বিভিন্ন এই যে বাইকের ওপরে বিধিনিষেধ আরোপ করা, সত্যিই তো এলাকায় ভয় দেখানো হয়। আমি যখন আমার বিধানসভা ক্ষেত্রে যাই, সেখানে যখন আমি মাইক ধরে বক্তব্য রাখি,
তো মানুষজন ছুটে এসছে, এসে আমাকে বলছে যে আমাদের এখানে হচ্ছে কাজ না করলেও যেতে, কাজ করলেও যেতে, কারণ হচ্ছে ভোটের দিন এলাকায় বম্বিং চলে, আর হচ্ছে ভোটের আগের দিন পর্যন্ত বাজনা চলে, অর্থাৎ ব্যান্ড পার্টি চলে। সুতরাং এই যে বক্তব্য আপনি দিলেন, মানুষ আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে, দোয়া করবে। তো সুতরাং সেইটা এইবার অন্তত ভোটের দিন ওখানে কোনো বোমগুলি চলেনি। ভোটের দিন আপনারা দেখেছেন প্রার্থীরা বাড়ি থেকেই বেরোতো না, কিন্তু ওখানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল, আরও অন্যান্য দলের প্রার্থী ছিল, কংগ্রেসের, সিপিএমের, সবাই বুথে বুথে ঘুরেছে। অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করেছে, কারণ এটা কেন্দ্রীয় সরকারের, এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সরকারের তো নির্বাচন কমিশন হয় না, কেন্দ্রীয় চিফ ইলেকশন কমিশনারের আন্ডারে এই সব ভোট হচ্ছে। এ তো রাজ্য সরকারের ভোট নয় যে পঞ্চায়েত ভোটে 50 জন মরে যাবে, মিউনিসিপ্যাল ভোটে ব্যালট নিয়ে পালাবে, মেশিন নিয়ে পালাবে, এসব সেসব তো ভোট না। তো ব্যালট খেয়ে ফেলবে, যারা ব্যালট খায়, মানুষের পায়খানা তৈরির টাকা 10,000 টাকা সেটা খেয়ে ফেলে, তারা এইসব ভোটে ভয় পেয়ে গেছে। যে এই যে স্বতঃস্ফূর্তভাবে ভোট, বাইরে থেকে যারা আসছে, লেবার খেটে আসছে, এলাকায় ভোট দিতে আসছে, সব পরিবর্তনের ইঙ্গিত 4 তারিখের পরে এদের বেশিরভাগ দেখবেন যারা এলাকায় খেয়ে বসে আছে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে, নাহলে দীঘায় ঘুরতে চলে গেছে, নাহলে মাসখানেকের জন্য শ্বশুরবাড়ি চলে গেছে। এর বাইরে এদের কোনো বিশেষ কোনো এলাকায় এরা খুব একটা মানুষের চোখের সঙ্গে চোখ মেলাতে পারবে না। এখনও আমাদের আফটার উইথড্রয়িং 147টা প্রার্থী আছে। 147টা প্রার্থী দুর্দান্তভাবে লড়াই করছে, এবং লড়াই মানুষ ব্যাপকভাবে আশীর্বাদ করবে বলে আমরা মনে করি। ভোটদান যেহেতু ব্যাপক আছে, আমরা যথেষ্ট আশাবাদী। কিন্তু ভোট আপনাদের কেন দেবে? তৃণমূল বলছে আপনারা তো জিততে আসেননি, আপনারা ভোট কাটতে এসেছেন। হ্যাঁ, আমরা ভোট যদি কাটতে আসি, কার ভোট কাটতে এসেছি? তৃণমূলে ভোট কাটতে এসেছি। এতে এই 98 সালে এই দলটা তৈরি হতো না যদি বিজেপি না থাকতো। 2001-এ আপনি বিজেপির সাথে গঠবন্ধন করলেন, আপনি রেলমন্ত্রী ছিলেন বিজেপির মন্ত্রিসভার, আপনি দপ্তরবিহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী ছিলেন, বিধানসভা লোকসভা লড়লেন, এখানে আকবর আলী খন্দকার সাহেবকে এই বিজেপির সাথে জোট করে জেতালেন, পার্লামেন্টে পাঠালেন, আর এখন বলছেন ভোট কাটতে এসেছি। 2016 নির্বাচন, বিজেপি এখানে কিছু ছিল না, 16 নির্বাচনের রেজাল্ট বেরোলো, বিজেপি 3 হয়ে গেল। তো বিজেপি যখন 3 হয়ে গেল, তো কে ছিল সেখানে? আমজনতা উন্নয়ন পার্টি ছিল না, আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম ছিল? কেউ ছিল না। 2018-19 লোকসভা নির্বাচন, হঠাৎ করে বিজেপি 18টা সিট পেয়ে গেল। তো কে ছিল? কেউ ছিল না। 21-এর নির্বাচন, বিজেপি 77 হয়ে গেল। তা যেখানে আপনি নিয়ে এলেন, আপনি যার হাত ধরে হাঁটা চলা শিখলেন, যার হাত ধরে অটল বিহারী বাজপেয়ী আপনার বাড়িতে এলো, যাকে আপনি পশ্চিমবাংলায় গলিতে গলিতে পৌঁছে দিলেন, এখন বলছেন আমরা নাকি বিজেপিকে সাহায্য করতে এসেছি। যদি বিজেপিকেই সাহায্য করতে হয়, আপনি করেছেন সাহায্য, তাই তো? রাহুল গান্ধীকে বারবার ইডির ডাক পড়ে, ইডির জেরা হয়, জেল খাটতে হয়, বিভিন্নভাবে হ্যাকেল হতে হয় প্রিয়াঙ্কা গান্ধীকে, যেহেতু তেনার কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু আপনার অভিষেক বাবুর তো এরকম কিছু হয় না, কারণ বিজেপির সাথে আপনার বড় সেটিং আছে। তাই যারা সেটিং বেটিং পছন্দ করে না, তারা আমজনতা উন্নয়ন পার্টিকে পছন্দ করে, তারা আমজনতা উন্নয়ন পার্টিতে নাম লিখিয়েছে, কারণ মানুষ গ্রাসরুট থেকে রাজনীতি করার সুযোগ এখানে পেয়েছে। আগামী দিন দেখবেন এখানে কি হয়। দিদি মোদিকে নিয়ে এসছে, মোদি ছাড়া দিদি হয় না, তাই দিদি সরলে মোদিও সরে যাবে এখান থেকে। এবারে বিধানসভায় আইএসএফের মতো মাথার কারণ আমজনতা উন্নয়ন পার্টিও হচ্ছে, বিধানসভায় আপনারাও যাচ্ছেন। পরিষ্কারভাবে বলছি, ডবল ডিজিট অলরেডি হয়ে গেছে, এবার শুধু ট্রিপল ডিজিটে দেখবেন এই দফায় পৌঁছে যাবে। 4 তারিখে আসতে দিন, বহু নেতা অবাক হয়ে যাবে যে এটা কি করে সম্ভব। এইভাবেই সম্ভব। কেউ ভাবতে পারেনি বাবরি মসজিদ হুমায়ুন কবির নির্মাণ কার্য আরম্ভ করে হচ্ছে, কেউ ভাবতে পারেনি বা হুমায়ুন কবির নতুন দল করবে হচ্ছে, কেউ ভাবতে পারেনি এত প্রার্থী দিতে পারবে হচ্ছে। এবার তার মধ্যে কিছু 19-20 হতেই পারে, রাজনীতির অঙ্গ, বেইমানি, গদ্দারি, মির্জাফরি কেউ না কেউ করবে, সেগুলো রাজনীতির একটা পার্ট অফ দ্য পলিটিক্স। তো সুতরাং সেই সব কিছুকে অতিক্রান্ত করে আজকের দিনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত হুমায়ুন কবিরের গাড়ি ভাঙতে হয়, এখনও পর্যন্ত আমি যেখানে প্রার্থী হয়েছিলাম সেখানে আমাকে রেকি করতে হয়, এখনও পর্যন্ত প্রার্থীদের বাড়িতে পুলিশ পাঠাতে হয়। তো সুতরাং এইগুলোর পরে আর কি বাকি থাকে? তার ভয় পেয়েছে তাই তো করছে। ভয় যদি না পেতো, যেখানে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থীও তো প্রত্যেকবার দাঁড়ায়, তার বাড়িতে তো কেউ যায় না, তাকে কেউ ধমকায় না, তাকে কেউ চমকায় না। এখানে তো শিবসেনার প্রার্থীও থাকে, তাকে কেউ ধমকায় না, কাউকে চমকায় না। অর্থাৎ বুঝতে পেরেছে যে বাঁশি বাজিয়ে দিলে আমার খাটিয়া খাড়া হয়ে যাবে, আমার চর্বি গলে যাবে। তাই যাতে না গলে, ওই হারাম চর্বি না গলে, ওইটা বা বেআইনি টোলের টাকাতে যাদের সংসার চলে তাদের সংসারটা বন্ধ হয়ে যাবে। কারণ যারা তৃণমূল করে তারা তো বেকার, অরিজিনালি তারা তো কোনো কাজ করে না, তারা তো দল চলে গেলে তারা তো বেকার হয়ে যাবে, তারা তো পার্টির ওই তোলাবাজিতেই খেয়ে অভ্যস্ত। এবং যারা ওই তোলাবাজিতে খেয়ে অভ্যস্ত তারা তো আর কাজ করে খেতে পারবে না।
তাই 4 তারিখের পরে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। একদমই। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমজনতা উন্নয়ন পার্টির অন্যতম প্রার্থী বীরভূম জেলার হাসান বিধানসভা এলাকার, এবং তিনি যেমনটা বলছেন ভোট যথেষ্ট ভালো হয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকাতেও তিনি যথেষ্ট খুশি, তবে তিনি বলছেন এবারে কিন্তু বাসি বাজবে। কী বলবেন আপনার এই বিষয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।